বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট। শ্রমিক সংগঠনের এই সারা দেশে বিশাল আকারের আপনার সংগঠন, এই যে চান্দা আব্বাস ছিল শ্রমিক নেতা, তো এরা তো শ্রমিক না, এরা তো চলে। তো এরা কিভাবে চলবে? এরা চলতে হইলে আপনার ওই চান্দা তুলতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই। সো আপনাকে রাস্তা দুইটা, হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন, নাহলে চাঁদাবাজি করবেন, এছাড়া বিশাল এই দল চলবে না। এখন জামাত ইসলাম কি করে, নিজেরা চাঁদা দেয়, দিয়া তারপরে দল চালায়। একজন রুকন, তার বেতন যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে 5,000 তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে। এটাই ওদের রাজনীতি। এখন এরকম একটা রাজনীতি করা দলের সাথে আপনি চাঁদা নেওয়া রাজনীতি করবেন, তো মানুষ তো সেটা সহ্য করবে না। সো সেক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই। সো রাস্তা আপনার হাতে দুইটা, একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে, এই আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে, করে নিজের পকেটের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন, জোর করে ক্ষমতায় থাকবেন, কোনো কথা শুনবেন না, কিছু হইলে বলবেন যে সংবিধানের দোহাই, কারণ আপনাদের 2/3 আছে এখন, এবং এই 2/3 তো আপনাদেরকে খুব পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। এই ডক্টর ইউনূস আপনার যেদিন লন্ডনে যায় সেদিনই তিনি নির্ধারণ করে দিয়ে এসেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে 2/3 দেওয়া হবে, যত দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি এই তত্ত্বাবধায়ক সরকার যা করে গিয়েছে এটার বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না, সবাইকে সেফ এক্সিট দেবে। যে দেশে থাকতে চায় দেশে থাকার ব্যবস্থা করে দেবে, এরাও থাকবে না বেশি দিন। আসিফ নজরুল ধরেন দেশে আছে, এখন থাকবে না। ওই যে আইসিটির ফয়েজ তায়েব চলে গিয়েছে, এগুলোর সবগুলির একটা একটা করে কী কী আকাম কুকাম করেছে এই এখন ধরবো। ক্ষমতায় যখন থাকবেন তখন বলতে না পারলে ক্ষমতার পরে তো বলতে পারবো। সো এখন ধরা হবে একটা একটা করে। ফয়েজ তায়েবরে নিয়ে কাজ চলছে। তো এই আসিফ নজরুলরা এরা 2 দিন পরে দেখবেন চলে গিয়েছে, কারণ টাকার তো অভাব নাই, দেশে থাকবে কেন? বউরে দিয়ে আপনার কালেকশন করাই তো, নিউজও তো হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন এই যে এরা ওই সময় বলে করে দিয়ে গিয়েছে যে তোমাদেরকে 2/3 দেওয়া হবে, 2/3 দিয়ে সংবিধান এবার যেমনে মনে চায় তেমনে তারা কাটছাট করে তাদের মতো করে সংশোধন করবে। এইটাই ছিল হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা। এর বাইরে এই যে সরকারটা গেল 1.5 বছর, 1.5 বছরে বহু কিছু করা সম্ভব। সবচাইতে দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটার আমরা বিপ্লবী সরকার বলতাম, সেই বাঞ্চোতরা ছিল সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত। এদের মতো দুর্নীতিগ্রস্ত আর একটা সরকার এই পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে আসে নাই। এমনকি এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার না, আমার তো মনে আছে এদের চাইতে বহু সততা নিয়ে তারা কাজ করেছে। তো তারা আমাদের হাতে এখন ঝুলাই দিয়ে গেল একটা দুর্নীতিগ্রস্ত সরকার, এটার নিয়ে এখন আমাদের থাকতে হবে। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান, চকিদার হয়েই থাকতে চান? একটা দল ক্ষমতায় আসবে, তাদের কিছু এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাদের এই এই যে পরিবারতন্ত্র, এদের চামচা হয়ে তারপরে আপনাকে থাকতে হবে। এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই যে নির্বাচনটা হইল, এই যে রাজনীতি হয়, এই যে রাস্তায় ধর্মঘট, হরতাল, পিকেটিং, কোনো দিন কোনো এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে? কোনো এমপির ছেলে আপনার সাথে এই যে ভোট কেন্দ্রে গিয়া তারপরে এই ভোটকেন্দ্র দখলের কাজে মারামারি করেছে, মানুষকে হুমকি দিয়েছে? কোনো এমপি এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এদের অনেকের ছেলে দেশেই যায় নেই, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, পড়াশোনা করে। তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে। আর তোদেরকে বানায় রাখছে বোকাচোদা। তোরা পৃথিবীর সবচেয়ে বোকাচোদা জাতি। এটারে ওই মঞ্চে করে জনসভা করে না, বীরের জাতি আমরা, এই বীরের জাতি, 71-এর বীরের, সোগাটা ওইখানে মেরে দিছে তোদেরকে। তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা পৃথিবীর যেই দেশে যাই, বাথরুম পরিষ্কার, রেস্টুরেন্টের কাজ, সিকিউরিটি, যত নিম্নমানের কাজ আছে এরা আমরা করি। মিডল ইস্টে যান, যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না, কোট স্যুট মুট পরে টরে,
সব করে এখানে ফকিরনিগিরি কামলা দিয়ে তারপরে যায়, ভাব মারায় আমেরিকা থেকে এসেছি। এই হলো অবস্থা। এরপরে কি হয়, পোলাপান বড় হয়, বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয়, বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে, ওই বিশেষ জাতি সাদাটা দেওয়া পায় না, বিশেষ জাতিরে ধরে তারপরে পরিবার শেষ। এরপরে বাপ মা বুড়া বয়সে যায়, তারপরে করে কি না এই দেশে আর থাকবো না, চলে যাই। এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা, আমি পরিচিত লোকজনের এগুলি নিজের চোখের সামনে দেখা, এই জন্য বললাম এইটাই আমাদের জাতি। আমরা, আমার দেশ নাকি সোনার বাংলাদেশ, এই সাউয়ার বাংলাদেশ রে, সাউয়ার বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকতে পারে না। দেশের মানুষ বাইরে যায়, কামলা দেয়, টাকা পাঠায়, সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায়। এইটাই হলো বীরের জাতি। তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার, পাহারাদার, চৌকিদার, কামলা দিতে সামনে আর যাবি না। তোদেরকে দিয়া এই নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করায় তোদের কি চাকর বানায়, তোরাই চাকর। প্রতিদিন এই যে ট্রাকের মধ্যে থেকে যে চাঁদাগুলি নেন, এটা কিন্তু এমপির কোনো ছেলে নেয় না, মন্ত্রীর কোনো ছেলে নেয় না, কিন্তু এটা টাকার ভাগ কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যায়। টাকাটা উঠায় কাঁদে দিয়ে তোরে দিয়ে উঠায়, তুই কামলা, ওইখানেও তুই কামলা। সো এই তোদের মতো কামলাদেরকে দিয়া এই দেশে এরা রাজনীতি করে এদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেদের কিছু হইলে তারপর ট্রিটমেন্ট নিতে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। বাংলাদেশে এদের ট্রিটমেন্টও নেয় না এরা। এইভাবেই চলছে, একদম চোখের সামনে এইভাবে চলছে। প্রতিটা মন্ত্রী, এমপি, সব করার সন্তানের পেটের মধ্যে চুরির টাকা, দুর্নীতির টাকা, এই দেশের মানুষের ভিক্ষা করা টাকা এগুলি। এই যে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়। আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনরে বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবে। লাঠি একটা হাতে নিয়ে, আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে বামগুলো করা, যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতেই হবে। এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো, ওই টাকা সে হাতের মধ্যে রাখতো, দিয়ে চলে আসতো, কোনো বার্গেনিং নেই, এটা ধরা বাঁধা। সো সবাই জানে আপনাকে দিতেই হবে, তাই আপনি দেন। আপনি থাল নিয়ে দাঁড়ায়েন তো দেখি স্বেচ্ছায় কীরকম দেয়। সো এটা স্বেচ্ছায় টাকা না, আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন। এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায়, এটাই যায়। মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে, ও এমপি টাকা কই পায়? ও একদম একদম এই যে ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয়, ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয়, মেথরের কাছ থেকে যে টাকা নেয়, সব টাকা ওইখানে যায়। তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই, এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না। সো এটাই হলো বাংলাদেশ। যারা কিনা কাজ করে খায় তারা নিজের হালাল পয়সা তারপরে খায়। এই হালাল টাকাটারে তোরা মানে হারাম করে তারপরে এই 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 নিকৃষ্ট এই টাকা পয়সা তোরা খাস। এটাই হলো গিয়া তোদের মানে রাজনীতি। সো এই রাজনীতি কইরা যদি নাকি তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে থাকতে চায়, থাকতে পারবে। কিন্তু যদি তারা মনে করে যে কম্পিটিশনে যাবে, তাহলে সম্ভব না। এবার এই দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। কেন, কি কারণে? মানুষ এই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি এখান থেকে বের হতে চেয়েছিল। এই কারণে মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চেয়েছিল যে দাঁড়িপাল্লা আসে কিনা। ধরে দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লা 5 বছর পরে আরও শক্তিশালী হয়ে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে ভালো হবেন নাকি হাসিনার মতো আরও মানে সর্বোচ্চ ফ্যাসিস্ট হয়ে তারপরে ফ্যাসিজমের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন। এই দুইটা, সেটাও যে আপনি খুব বেশি পারবেন তা না। আমরা ভাই এই গত 17 বছরে দেখলাম তো, আজকে এই যে বাবারে বাবা, সারা দেশ বিএনপি, আরে বাবারে বাবা, সব বিএনপির লোকজন, বিএনপি সারা দেশে কোনো লোক নেই। রাতারাতি চেঞ্জ হয়ে যায় পরিস্থিতি। এগুলো আমাদের চোখের সামনে দেখা। আমরা তো জীবনের অর্ধেক বয়স পার করে ফেলছি, আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবে। তো যদি ফুল বাঁচায় রাখে তাও অর্ধেক পার করে ফেলছি। এখন ধরেন এই সময়ের ভেতরেই খুব কঠিন কঠিন সময় আমাদের এই আমরা মানে খুব সৌভাগ্যবান বলেন আর দুর্ভাগ্যবান বলেন,
আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, এটা পৃথিবীতে হয়তো খুব কম জাতি দেখবে। আমরা হাসিনার মতো এরকম এক ফ্যাসিজমের পতন দেখেছি, আমরা কোভিড দেখেছি, 1/11 দেখেছি, অনেক কিছু দেখেছি কিন্তু আমরা। সো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখলাম, যে অবস্থাগুলো, এগুলো আপনাদের জন্য উদাহরণ। এই উদাহরণ দেখে আপনি যদি ঠিক না হন তাহলে তার কিছু বলার নাই। আপনার আশপাশে আজকে যত মানুষজন দেখছেন, এই মানুষ আপনার পাশে ছিল না, থাকবে না, এটা আপনারা জানেন খুব ভালো করে। আজকে যে ব্যক্তি এমপি হয়েছে সে যদি মনোনয়নটা না পেত না, বা আজকে ওই যে এই কাউয়া ইয়ের কথা দেখেন, ওই যে এই হারুন পাপিয়ার ঘর জামাইটা, এর আশপাশে কেউ আছে? ওই যে কুমিল্লায় মঞ্জুর মুন্সি বাড়িঘর জ্বালাই দিয়েছে নির্বাচনের পরের দিন, কেউ ঠেকাতে পেরেছে? কেউ তার পাশে আছে? কেউ পাশে নেই। আপনার পাশে যে চৌকিদার দফাদার, সে যেই ছিনতাইকারী যেগুলো মাদক ব্যবসায়ী এগুলো থাকে, এগুলো সবাই ওই জন্যই, কিছু খাওয়ার জন্যই থাকে, এছাড়া থাকে না আপনার পাশে। সো আজকে যারা আছে এরা থাকবে না কালকে। আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম, জামাত ইসলাম আমি বললাম যে ভাই, মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক টাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, কী করবেন? বলছে আমরা রাজনীতি ছেড়ে দেব, আমরা মানুষ তৈরি করব। আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা সরে যাব। আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয়, নিয়ে আসে, তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে। আওয়ামী লীগই বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে। ব্যাস শেষ। আমি শুনে তাজ্জব হয়ে গেছি, যেমন সে বলে কি, হ্যাঁ, যদি এটা জামাত ইসলাম যদি এটা করে, বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে, জামাত ইসলাম যদি ওইটা করে, তাহলে বিএনপি বলে দল থাকবে না বাংলাদেশে, জামাত ইসলাম থেকেই যাবে। জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক, তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। কিন্তু আপনি পারবেন না। আপনি ক্ষমতায় থাকলে আছেন, ক্ষমতায় না থাকলে নাই। আমরা এটা নিজের চোখে দেখেছি। একটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয়। কেউ ছিল না এদের পাশে। নিজের পার্টি অফিস, সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই। পার্টি অফিসের ঘরের হালকা করে এই কেচি গেটটা লাগে, আবার খোলেন, আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি। এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না? সো ক্ষমতা থাকবে না, আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি ই করে দিবেন, আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতার চেয়ে, ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার এই আজকে মিডিয়া দেখছেন না, যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনো বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা টয়সা নিয়ে কিচ্ছু করেন নেই। এটা আপনারা করেছেন। যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে ওই দিনই কিন্তু আমি প্রশ্ন করেছি, এই যে এত লোক থাকতে খলিল কেন? কিন্তু প্রথম দিনই প্রশ্ন করেছি। কাজেই কেউ কিছু ভালো করলে অথবা কারো কোনো ভালো করার সম্ভাবনা দেখা গেলে সেটাকে নিয়ে সমালোচনা করা তো কোনো মানে হয় না। কেবল সমালোচনার জন্য সমালোচনা তো আমি করতে চাই না। যাই হোক, লিখন লিখেছেন 17 মাস ছিল প্রেশার গ্রুপ, নব্য পাইলাম সমঝোতা। ভেরি ইন্টারেস্টিং, উনি খুব ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আবদুল্লাহ ইমরান লিখেছেন ববি হাজ্জাজ ও শেখ রবি দুজনেই মোটামুটি ভালো ভাইরাল হয়েছেন। একজন বিদেশ থেকে ছাত্র এনে দেশে পড়ালেখা করাবেন, আর আরেকজন সমঝোতায় চাঁদাবাজি করবেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি আপনাদের বুঝে শুনে বক্তব্য দিতে হবে, কারণ বিরোধী দল হচ্ছে শিক্ষিত ক্রিমিনাল। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ইমরান। সজীব মোহাম্মদ লিখেছেন ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক আপনাকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন, আশা করি এর উত্তরটা আপনি দিবেন। ভাই, এর উত্তরটা আমি কী দেবো বলেন? আমি এটা দেখেছি, ওই শারমিন চৌধুরী একটা টকশোতে আমাকে নিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছেন, হয়ে যে মানে যা বলেছেন এটা আমি কী উত্তর দেবো? উনি বলেছেন যে আমি নাকি ভুল ভাল বলি, আমি যা কিছু বলি তার 80% ভুল। তারপরে আমি কোথায় লেখাপড়া করেছি, আমি নাকি কোনো লেখাপড়া যাই না, লেখাপড়া কোথাও করি নাই, মূর্খ একজন, কোথার থেকে আমাদের মতো লোক আসে, এগুলো নিয়ে ওনার অনেক প্রশ্ন, ওনার কৌতূহল। তো এইগুলি আমি কি উত্তর দেবো বলেন? সবচেয়ে ভালো কি জানেন? আমার উত্তর দেওয়া লাগবে না। আপনারা যে যে জায়গায় এই ভিডিওগুলো আছে, সেই ভিডিওর নিচে যে কমেন্টগুলো আছে, পাবলিক কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো পড়েন, পড়লেই বুঝতে পারবেন পাবলিক ওনার কথাটাকে কীভাবে নিচ্ছেন।
আমার তো কিছু বলার না। আর আমি কি এভাবে যে বলবো? আমার ব্যাপারে অনেকে অনেক কিছু বলে। এই ইলিয়াস হোসেন মাঝখানে একবার লেগেছিল আমার বিরুদ্ধে, পিনাকি সাহেব একবার লেগেছিলেন আমার বিরুদ্ধে, আবার উনি লাগছেন। তো বুঝতে পারছি ওনাদের কোনো একটা হাতে ঘা লাগলে এরকম হয় অনেক সময়। তো এটা নিয়ে আমার কি বলার আছে? আর আমি যদি বলি, উনি আমাকে বলে যদি এখন হচ্ছে কি মধ্যে যেটা আমি যেটা বুঝি আর কি, যে উনি তো এখন আর প্রেস সেক্রেটারি নাই। যেমন ধরেন আমরা কিন্তু বিভিন্ন সময় টকশো করি, আমরা টকশোতে যাই, আমাদের সঙ্গে সিনিয়র জুনিয়র অনেকে বসেন। শফিক সাহেব এখন আর টকশোতে মানে শেষ দিকে উনি যখন প্রেস সেক্রেটারি ছিলেন, উনি আবার নিয়ম করে নিয়েছিলেন উনি একা বসবেন, উনি অন্য কারোর সঙ্গে বসবেন না। কারণ অন্য কারোর সঙ্গে বসলে কার সঙ্গে কখন বেজ্জেতি হইতে হয় কোনো ঠিক তো নাই। প্রশ্ন করলে প্রশ্ন জবাব দিতে পারবেন না, কী করবেন? এই ভয়ে উনি একা একা বসতেন। তো এখন তো উনি কেউ একাও ডাকবে বলে আমার কাছে মনে হয় না। তো উনি আর তো এখন আলোচনায় নাই। উনি কোন একটা পত্রিকা নাকি সম্পাদক হতে চাচ্ছেন, সেই পত্রিকার নামও আমি জীবনে শুনি নাকি, ডেইলি ওয়াদা নাকি নাম, জানি না কি হবে। ইংরেজি পত্রিকা কে পড়বে বলতে পারবো না। যাই হোক, আমাদের এখানে ইংরেজি পত্রিকার পাঠক অনেক বেশি আছে, সেটাও জানি না। এখন ওনার তো আলোচনায় থাকতে হবে। এখন যদি উনি আমাকে একটু গালাগালি করে আলোচনায় থাকতে পারেন, তো আমি এতে কি বলবো? বরং আমি একটু খুশি থাক, ভদ্রলোক আলোচনায় থাকুক, অসুবিধাটা কি? যাই হোক, শাহনাজ আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, এখন তো নতুন সরকার আসলো, আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় কি একটু জানতে চাই স্যার। আজকে 2 মাস 6 দিন হয়ে গেল, আনিস আলমগীর স্যারেরা এখনো জামিন হয়নি। হ্যাঁ, এটা খুবই আসলে উদ্বেগের বিষয়। আমরা মনে করি, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আনিস আলমগীরের যদি সে জামিন পায়, তো জামিনটা দয়া করে আটকে রাখবেন না। জাহিদুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমঝোতার ভিত্তিতে চুপ থাকলাম। জাহিদুল ইসলাম, শিক্ষক, 5 রাইস, চট্টগ্রাম। ঠিক আছে ভাই, আপনার রসজ্ঞান আমাকে মুগ্ধ করেছে। সাথী খান লিখেছেন, জনাব মাসুদ কামাল সাহেব, অতীতে আপনাকে অনেক ঘৃণা করেছি, সব সময় মনে হতো আপনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আপনি সবসময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করেন। আমি নিজেও সত্যের পক্ষে, আমি কোনো জুলুম নির্যাতনের পক্ষে নই। সত্যি কথা বলতে কি, আপনি অসাধারণ একজন মানুষ। আপনি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। কার পক্ষে গেল কার পক্ষে গেল না সেটা দেখার প্রয়োজন নাই। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে। আল্লাহ হাফিজ। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জান মোহাম্মদ লিখেছেন, আমিও খুব খুশি উনি যে এভাবে আমাদের দেশটাকে নেতৃত্ব দিয়ে প্রচলিত কিছু নিয়মকানুন বদলে দিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। মহান আল্লাহ তাআলার নিকট এই দোয়াই করি, আল্লাহুম্মা আমিন। এটা হলো ওই তারেক রহমান যে ওনার গাড়ির বহর কমিয়েছেন, নিজের গাড়িতে যাচ্ছেন, নিজে তেল কিনছেন এবং রেড সিগন্যালে দাঁড়াচ্ছেন, এই যে নিউজটা ছিল, এই যে কন্টেন্ট ছিল, সেই প্রসঙ্গে উনি এই কথা বলেছেন যে এভাবে যেন উনি দেশটাকে নেতৃত্ব দিতে পারেন। এখন যেগুলি পড়ব সবগুলো ওই কন্টেন্টের ভিত্তিতে। বিজয় সরকার লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সিদ্ধান্তকে সম্মান ও বিনম্র শ্রদ্ধা। এইভাবে যদি চলতে পারেন তাহলে অনুকরণীয় হয়ে থাকবেন। আপনি দেশটাকে, আমাদের ধ্যান ধারণাকে বদলে দিলেন। রিমন জাহিদ লিখেছেন, মাশাল্লাহ, যতই দেখছি ততই অবাক হচ্ছি। মানে এই সরকারের কর্মকাণ্ড হতো। ন্যাচারাল বিউটি বিডি লিখেছেন, ভাই আপনাকে আমি আজ 5 বছর যাবৎ ফলো করি। এই লম্বা সময়ে আপনাকে আমি যতটুকু বুঝতে পারছি, আপনি খুব ভালো জানেন কোথায় কোথায় তেল দিতে হবে। যাই হোক, আপনি আমাকে ফলো করেছেন এবং বুঝতে পারছেন কোথায় কোথায় তেল দেওয়া হবে। আচ্ছা, মানুষ তেল দেয় কেন এটা বলেন আপনি? তেলটা কেন দেয়? কিছু পাওয়ার জন্য তো, তাই তো? ভাই, আমার কোনো পাওয়ার আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা নাই, কারো কাছ থেকেই নেই। আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। যদি পেতেই না চাই তাহলে তেল দেবো কেন? আর যদি পেয়ে যায় কিছু, সেটা তো আপনারা বুঝবেন যে আমি এটা পেয়েছি। আপনি দেখবেন 5 বছর আগেও আমি যাই ছিলাম, এখন আমি তাই আছি। এবং যখন যে সরকার থাকেন, আমি তার সমালোচনা করতে, তার যদি কোনো সমালোচনার মতো কিছু পাই, তাহলে আমি সমালোচনা করতে পছন্দ করি। যদি ভালো পাই, ভালোও বলি। এটা সব আমলেই বলেছি। কাজেই তারপরেও যদি আপনি জানেন যে আমি কোথায় কোথায় তেল দিতে হবে, ভালো, এটা আমার সম্পর্কে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে। প্রফেসর বেগম কোহিনুর লিখেছেন, জরুরি ভিত্তিতে রিকশা প্রতিমন্ত্রীর খুব প্রয়োজন। এই বিষয়ে একটু আলোচনার জন্য অনুরোধ করছি এবং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি।
প্রফেসর কোহিনুর বেগম যিনি যা লিখেছেন, আমি কিন্তু এটার সঙ্গে খুবই গুরুত্ব দিয়ে এই কথাটাকে বলতে চাই যে রিকশার উপদ্রব, রিকশার প্রকট যে একটা অবস্থা তৈরি হয়েছে, রিকশা, ব্যাটারি চালিত রিকশা ঢাকা শহরে এবং সারা দেশে। এখন আসলে উনি যেটা বলেছেন, হয়তো ফান করে বলেছেন, হয়তো রসিকতা করে বলেছেন, অথবা হয়তো বিরক্ত হয়ে বলেছেন যে আসলেই বোধ করে আমাদের এখানে একটা রিকশা প্রতিমন্ত্রী লাগবে, যার কাজই হবে এই রিকশাগুলিকে নিয়ন্ত্রণ করা। সাজেব খান লিখেছেন, কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম, আমি এই ঘটনাটা বলি। এটা হলো ওই যে প্রধানমন্ত্রী যে যানজট এড়ানোর জন্য, মানুষের ভোগান্তি কমানোর জন্য যে গাড়িতে যেভাবে যাচ্ছিলেন, সেই প্রসঙ্গে উনি মন্তব্যটা করেছেন। কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম, আমার স্কুল হচ্ছে বিকেএসপির জিরানি। তারেক রহমান আসছিলেন নবীনগর জাতীয় স্মৃতিসৌধে, কিন্তু দুঃখের বিষয় সে আসার আগেই প্রায় 20 কিলোমিটার আগে থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে। নবীনগরের 20 কিলোমিটার আগে চন্দ্রা। তারপর অনেক কষ্ট করে স্কুলে যাই, আবার ভাড়া 30 টাকা বেশি লাগলো। আমি না হাজার মানুষ এর সমস্যায় পড়তে হয়েছে, চাইলে আপনার কাছে ভিডিও দিতে পারি। দেখুন, এই যে সাজেব খান যে কথা লিখেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করেন, যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন উনি এগুলো চান না, ওনার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক, এটা ওনারা চান না, উনি চান না। কিন্তু উনি যেটা চান না সেটা দয়া করে করতে যে আপনারা অতিরিক্ত থাকতে চান এই কথা, বা তিনি যেন 5 বছর থাকেন এই কথা জনগণ বলছে। কেউ কেউ 50 বছর থাকার কথাও বলছে। তার এই সরকারটির নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকার। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলছেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এগুলো নিয়ে আমরা যারা সংবাদ মাধ্যমে কথা বলতাম, আমরা যারা বলতাম যে তিনি যাবেন না, যেতে চান না, কেউ ক্ষমতা ছেড়ে যেতে চায় না, তখন অনেকে পেউ, পু, ভু, ভা এ সমস্ত শব্দ করত। অনেকে বলার চেষ্টা করতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দিষ্ট সময় ক্ষমতা ছেড়ে নির্বাচন অনুষ্ঠান করে তারপর তিনি চলে যাবেন। ভালো কথা। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি চলে গেছেন, বা তিনি একেবারে নির্দিষ্ট সময় তার কমিটমেন্ট রক্ষা করে চলে গেছেন, এবং আমরা যারা তার চলে যাওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছি আমরা আসলে ভুল বলেছি। বাস্তবে কি তাই? মোটেও নয়। বাস্তবতা হলো যে এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এলেন, তখন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা কেবল ইউনূস, ইউনূস, ইউনূস। হুজুররা ওয়াজ করেন তিনি আল্লাহ কর্তৃক মনোনীত, তার বিরোধিতা করা যাবে না। হুজুররা তার জন্য দোয়া করেন, তাকে 100 বছর ক্ষমতায় রাখার জন্য মাঠে ময়দানে আওয়াজ। তিনি নামাজ পড়তে ঈদের ময়দানে যান, সেখানে অসংখ্য মানুষ দাঁড় করিয়ে স্যার যাবেন না, যাবেন না, যাবেন না। তিনি চাঁদের হাসি দিয়ে বলেন যে দোয়া করবেন। তো এই যে একটা ইউনূসকে নিয়ে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সারা বাংলাদেশে আধিক্ষেত্তা শুরু হয়েছিল, এবং স্বয়ং তারেক রহমান সাহেব তিনি তার ক্ষমতার একেবারে কাছাকাছি, মানে আওয়ামী লীগ গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার সঙ্গে সঙ্গেও যিনি ক্ষমতায় আসবেন জনাব তারেক রহমান সাহেব, তিনি এবং তার দলের লোক, তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া, তারাও জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভীষণ রকম তোয়াজ করছিলেন, তদবির করছিলেন, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত করা যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি, কিন্তু তার প্রাপ্য সম্মান, তার যারা লোকজন রয়েছেন তাদেরকে সমীহ করে কথা বলা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমি সবসময় বজায় রেখেছি এবং আগামী দিনগুলোতে বজায় রাখব। কারণ কি? কারণ হলো আওয়ামী লীগের শাসন আমলে 2014 থেকে একেবারে 25 পর্যন্ত 10টি বছর যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছি, যে কষ্ট পেয়েছি, যে আতঙ্ক, অজানা শঙ্কা আমাকে তাড়া করে ফিরেছে, তার থেকে যে মুক্তি, সেই মুক্তি মিলেছে আগস্ট মাসের 5 তারিখে। ফলে আমি আওয়ামী লীগের পতন
মানে যতটা না চেয়েছি তার চেয়ে বেশি আমার মুক্তি চেয়েছি। তো আমাকে আল্লাহ সেই মুক্তি দিয়েছে, যে ওছিলায় আমার মানে মুক্তি ঘটেছে। আমি সারাটা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এখন দেখুন তাদের ক্ষমতা নেই, আমি এখন তাদের ব্যাপারে কি বলি আপনারা লক্ষ্য করবেন। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের সমালোচনা করেছি, আওয়ামী লীগ ভালো করুক। এর কারণ হলো যে আমি তো 2014 সন থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না, কোনো রাজনৈতিক দলেই ছিলাম না, নির্বাচন করিনি। তো 2018 সনে এসে শুধু মনোনয়ন চেয়েছিলাম, আওয়ামী লীগের পাইনি, সেটা একটা ব্যতিক্রম ঘটনা। এজন্য আমি বিএনপিতে যোগদান করে বিএনপির মনোনয়ন নিয়েছিলাম। কিন্তু 14 থেকে 18 সন পর্যন্ত তো আমার কোনো দলীয় পরিচয় ছিল না, কিন্তু আমি চাইতাম যে আওয়ামী লীগ ভালো করুক। এজন্য সমালোচনা করতাম ইতিবাচক অর্থে, যা আওয়ামী লীগের লোকজন গ্রহণ করতে পারেননি। একই ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছে, হয়তো আমি ভুল, কিন্তু এই যে ইউনূস সাহেবের পতনের পরে আমার কাছে মনে হচ্ছে আমি সঠিক। একেবারে প্রথম দিন থেকে ইউনূস সাহেব যেদিন শপথ নিলেন আগস্ট মাসের 8 তারিখে, তার 5 দিন পর থেকে, বা 5 দিন না, ঠিক 1-2 দিন পর থেকে আমি সমালোচনা করা শুরু করলাম। যদি সেই সরকার সমালোচনাগুলো শুনতেন, তাদের বিদায়টি হতো চমৎকার, সুন্দর, সম্মানজনক এবং আনন্দদায়ক। আমরা অনেকে অশ্রু সজল নেত্রে তাকে বিদায় জানাতাম এবং তার সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা সার্টিফাই করতাম। কিন্তু এখন আমরা কি বলছি? তিনি চলে গেছেন, এটা সঠিক নয়। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে চলে যেতে বাধ্য হয়েছেন। তার যারা নিয়োগকর্তা দেশে এবং দেশের বাইরে, সবাই তার ব্যাপারে ভীষণ রকম বিরক্ত হয়ে পড়েছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন তুলে নিয়েছিল। এনসিপির প্রতিটি লোক, সে নাহিদ, সার্জিস, মাহফুজ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক দলগুলো যারা সংস্কার কমিশনে গিয়েছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে আলী রিয়াজ এবং অন্যান্য যে সকল কুতুব তারা নিয়োগ লাভ করেছিলেন, অল অন এ সাডেন, তাদের সকলের ব্যাপারে তারা সকলের মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল লোকজন, যাদেরকে আপনি কুতুবে ফুরফুরানি বলতে পারেন, নূরে ঝুলঝুলানি বলতে পারেন। মানে কুতুবে ফুরফুরানি মানে, কুতুব তো আপনি বুঝেন যে নেতা, বড় মোর্শেদ, বা যিনি নিজেকে শায়ক বা মনে করেন যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা ক্ষমতা লাভ করেছিলেন, তাদের ক্ষমতা লাভ করার জন্য কোনো লড়াই ছিল না, সংগ্রাম ছিল না, চেষ্টা ছিল না, তদবির ছিল না। তারা অল অন এ সাডেন অলৌকিকভাবে ক্ষমতা পেয়েছেন, এজন্য তারা নিজেদেরকে কুতুব মনে করতেন। আর ফুরফুরানি মানে বাতাসে ভেসে বেড়ায়, ফুরফুর ফুরফুর করে। তো তাদের কোনো ওজন ছিল না, তাদের কোনো বন্ধন ছিল না। একটা ঘুড়ি বন্ধনহীন অবস্থায় যেভাবে ঘুরে বেড়ায়, ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কুতুব ছিলেন তারা ফুরফুর করতেন, ফুরফুরে উড়ে বেড়াতেন। এই জন্য আমি তাদেরকে বলছি কুতুবে ফুরফুরানি। আর একটা হলো নূরে ঝুরঝুরানি। নূর মানে কি? আলো, ঝকমক ঝকমক করে। আপনি দেখবেন যে তার যে সকল কুতুব বা কুতুবি বা কুতুবানি যোগদান করেছিলেন, তাদের সবার চেহারা সুরত একেবারে তেলতেলে, ঝলঝলে, ঝুলঝুলে হয়ে গেছিল। প্রত্যেকটা লোক, যে চিকন ছিল সে মোটা হয়েছে, যে মোটা ছিল সে তার গায়ে ঘি মাখনের আবেশ পড়ে গেছিল, যে লোক কথা বলতে পারতো না, ও মাই গড, তাদের কথার দাপটে, হুমকিতে ধামকিতে তছনছ। প্রেস সচিব শফিকুল আলম সাহেবের মতো ভদ্রলোক মানুষ, ও মাই গড, বিকাম এ ডিস্টার্বিং এলিমেন্ট। তার সাথে সাথে আরো যে কয়জন আসলেন প্রেস বিভাগে, মানে তাদের যে হুমকি ধামকি কথাবার্তা, আমরা যারা এই সমাজে বসবাস করছিলাম আমাদের জন্য খুব অসহ্য হয়ে পড়েছিল। তো তাদের কোনো বন্ধন ছিল না, তারা সবাই ফুরফুর ফুরফুর করছিল। এদের কারণে সমাজে অসন্তোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক দলগুলো, প্রধান যারা স্টেক হোল্ডার ছিলেন, তারা কোনো অবস্থাতে তাকে মেনে নিতে পারছিলেন না। নেহায়েত দায়ে পড়ে তার কাছে যেতেন, কিন্তু পিছনে পিছনে তারা বাজে কথা বলতেন। প্রশাসন ভেঙে পড়েছিল, পুলিশ, মিলিটারি, মানে 3 বাহিনীর সঙ্গে জেনারেল ওয়াকারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।
ক্যান্টনমেন্টের সঙ্গে ওনার কোনো সম্পর্কই ছিল না, পুলিশের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মকর্তা একেবারে নেহায়েত কাজ করলেই নয়, সেই কাজগুলো করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষা করা, তাকে সহযোগিতা করা, তার জন্য হৃদয় মন দিয়ে কিছু করা কেউ করেননি। শুধুমাত্র যেদিন জকরুমান্না আক্রমণ করতে এসেছিল নির্বাচনের আগে, সেদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি সদয় হয়ে যে কাজটি করেছেন ইউনূস সাহেবের জন্য নয়, ইলেকশনের জন্য করেছেন, যেন ইলেকশনটা হয়। তো সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা পরিস্থিতিতে তিনি পড়লেন, সারা পৃথিবী তার জন্য ছোট হয়ে এলো, সারা পৃথিবী তার জন্য বিষাদময় হয়ে গেল। যে পৃথিবী তিনি মুক্ত বিহঙ্গর মধ্যে ঘুরে বেড়ালেন, সে পৃথিবীতে তার যাওয়া বন্ধ হয়ে গেল। তার সর্বশেষ যাত্রা লন্ডন। সেই লন্ডনে তিনি গেলেন, অপমান হলেন, অপদস্থ হলেন, ঠাট্টা টিটকারি মস্কারা থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্য সমস্ত দল, মানে তিনি রীতিমতো সেখানে নাজেহাল নয়, শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। তার কুতুব বা কুতুবে ফুরফুরানি তারা যে কিভাবে দৌড় দিয়েছে সেই সময় আপনাদের মনে আছে। এরপর তিনি ওখানে বসে খলিলুর রহমান সাহেবের মাধ্যমে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা করেন। এটি সমঝোতা না আত্মসমর্পণ, না কি এটি নিবেদন, এটা এখন আপনারা বুঝতে পারছেন। তার প্রেক্ষিতে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু লন্ডন বৈঠকের আগে তাদের যে চাল চরিত্র, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর লন্ডন থেকে ফিরে এসে নানাভাবে চেষ্টা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে এগোনোর জন্য, পিছনের জন্য, সংস্কার, হা ভোট না ভোট, সংবিধান সংশোধন, নানা রকম ফন্দি ফিকির করে তিনি একটার পর একটা ঝামেলা করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটাতেও তিনি সফল হতে পারেননি। কারো আস্থা তিনি গ্রহণ করতে পারেননি। কেন পারেননি সেটা নিয়ে শরীয়তের অনেক মাসলা রয়েছে। মশলা মানে উপাদান, আর মাসলা মানে বিভিন্ন পদ্ধতি বা যে মানে কর্মকাহিনী। তো সেই শরীয়তের মাসলা কাহিনী আমি এগুলো বলবো না, এগুলো আপনারা সবাই বুঝতে পারেন। ইট ইজ ওপেন। আমি মারেফতের কতগুলো জিনিস বলবো, যেটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ঘটেছে, আর তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ঘটার যেন সম্ভাবনা না হয়, এই জন্য এই কথাগুলো বলা। ডক্টর ইউনূসকে বলে আমি মূলত তারেক রহমান সাহেবকে বোঝাতে চাচ্ছি, তিনি তার আশেপাশে কোনো আল্লাহওয়ালা ভালো মানুষ রাখেননি। একমাত্র তার যে ধর্ম উপদেষ্টা, যে ভদ্রলোক, তিনি সরকারের অঙ্গ ছিলেন না, তার আমল একিন কর্ম এটি ভালো ছিল। আর বাকি যারা ছিলেন এদের কার বিরুদ্ধে বলেন তো? জেনা, ব্যভিচার, যৌনতা, মদ্যপান, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, লোক ঠেকানো, মুনাফিকি, টাউটারি, বাটপারি, এই যে জিনিসগুলো আছে, আপনি কোনটা নেই কার বিরুদ্ধে, কয়জনের বিরুদ্ধে নেই, একটু খুঁজে বের করেন। ফলে রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন তাদের আশেপাশে এমন ভালো মানুষ থাকবে যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করেন। যারা কোনো গাছের তলে বসলে সেই গাছ ছায়া বিতরণ করে, বাতাস সেই গাছের সেই ডালপালা দোলাতে থাকে। এরকম মানুষ যখন সরকারে থাকে, সরকার প্রধানের পাশে থাকে, আশেপাশে থাকে, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন। অনেক সরকার প্রধান মদ্যপান করেছেন, করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মদপান করেন কিনা আমি জানি না। অনেক সরকার প্রধান নিজেরা জেনাকার, ব্যভিচারী, তারপর ধর্ষণকারী, তারপরও তারা সফল হয়েছেন। যুদ্ধক্ষেত্র নয়, এমনি প্রকাশ্য সেই গৃহবধূকে ধরে ধরে রাজপ্রাসাদে এনে বহু রাজা সঙ্গম করে তাদেরকে ছেড়ে দিয়েছেন, ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা সফল হয়েছেন। এর কারণ হলো রাজকর্মে তারা কখনো মুনাফিকি করেননি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, জুলুম অত্যাচার প্রশ্রয় দেননি। ফলে ওই রাজাদের ব্যক্তিগত যে
অপরাধ, এটা রাজকর্মে সংমিশ্রিত হয়নি। ব্যক্তির অপরাধ কেবলমাত্র তার ব্যক্তি জীবন দ্বারা, হয়তো ছেলে অন্ধ হয়েছে, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মনের মধ্যে অশান্তি ছিল, কিন্তু রাজকর্ম রাজকর্ম তারা ভালোভাবে চালিয়েছেন, ফলে বরকত হয়েছে। কে? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। কে? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন। এদের যে রাজকর্মে বুৎপত্তি, তারা অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, তাদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। তারপর ভালো মানুষদেরকে আশেপাশে রাখতেন এবং কোনো অবস্থাতে ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ, লালসা দিয়ে রাজকর্ম সিংহাসনে বসে ওটা পরিচালিত করতেন না। 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুরো রাষ্ট্রের চরিত্র পাল্টে গেছে। সেটা মবের মাধ্যমে বলেন, 32 নম্বর ভাঙচুরের মাধ্যমে বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে জুতো মারা, কোর্ট কাছারিতে প্রকাশ্য কোর্টে হ্যান্ডকাপ পরা অবস্থায় মব সৃষ্টি করে দেশের রাজনৈতিক নেতাদেরকে, প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদেরকে, সম্মানিত রাজনৈতিক নেতাদেরকে জুতো পেটা করা, লাথি মারা, অন্ডকোষ ফাটিয়ে ফেলা, এই কাজগুলো এই গত 17 মাসে হয়েছে। কোনো রিজন নেই, আল্লাহর গজব নাজিল হয়েছে এই সকল কর্মকাণ্ডের কারণে। অতীতে বহু যুদ্ধ হয়েছে, বহু ধর্ষণকারীকে ধরা হয়েছে, কিন্তু রাষ্ট্র যেই মুহূর্তে তাকে আশ্রয় দিয়েছে, সর্বশক্তি দিয়ে ধর্ষণকারীকে রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্ত করা হয়েছে। এটা হলো রাষ্ট্রের শক্তি। কিন্তু রাষ্ট্র সেই কাজটি না করে নিজেদের ক্রোধ, মনের ঝাড়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে, তাদের বাড়ি ঘরকে, তাদের পরিবার পরিজনকে, তাদের সাহায্যকারীদেরকে যেভাবে রাষ্ট্রীয় শক্তি দ্বারা লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন, এই জন্য এই সরকারের উপরে আল্লাহর যে নিয়ামত, রহমত এবং বরকত ছিল, আমি বললাম মারেফতি কথা, সেগুলো উঠে গেছে। যেদিন নারায়ণগঞ্জ হত্যাকাণ্ড হয়েছিল, 7 মার্ডার, যেদিন ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, আমি প্রথম ব্যক্তি আওয়ামী লীগের সেই চোখের পানিতে অশ্রুসিক্ত হয়ে গুমের চাইতে ক্রস ফায়ার ভালো, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম সম্পাদকীয়, আওয়ামী লীগের এমপি অবস্থায়। যদি অনেকে বলেন যে আপনি বলেন নাই, লিখে দেখেন। এরপর বহুবার টেলিভিশন টক শোতে বলছি যে এই ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে যে গুম করা হয়েছে, এটার খেসারত দিতে হবে সবাইকে দিতে হবে, এবং সেটা আওয়ামী লীগ দিচ্ছে, এবং একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দিতে হয়েছে। আমি প্রথম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করেছিলাম যে আপনি 32 নম্বর যেভাবে ভাঙলেন, আপনার স্থাপনাগুলো অক্ষত থাকবে না। আমি ভদ্রভাবে বলেছিলাম, তাই আমাকে কিছু করেনি। কিন্তু আনিস আলমগীর খুব নির্মম নিষ্ঠুরভাবে বলেছিলেন যে প্রত্যেকটা ইট গ্রামীণ ব্যাংকের খুলে খুলে নদীতে ফেলে দেওয়া হবে। আজ দেখেন তার অবস্থা কি। এই জিনিসগুলো মুনাফিকি হয়েছে। এই মুনাফিকি হওয়ার ফলে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর বিদায়ের সময় উপদেষ্টাদের যে করুণ আরতি ছিল, যে আহাজারি ছিল, নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তাদের যে ভয় ছিল, তারা নিজেদের পরিবার পরিজন দ্বারা যেভাবে এখন লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। সংস্কার অনুযায়ী কি সংবিধান পরিবর্তন হবে? তারপর সংসদের উচ্চ কক্ষ, নিম্নকক্ষ ইত্যাদি যা কিছু রয়েছে, বা গণভোট বলতে যা কিছু হয়েছে, এগুলো বাস্তবায়িত হবে কিনা, $1,000,000 প্রশ্ন, এবং আমরা এখনো পর্যন্ত জানি না। বাস্তবতা হলো যে বিএনপি যদি চায় অনেক কিছু হবে, আর বিএনপি যদি না চায় তাহলে হয়তো উচ্চকক্ষ, সংবিধান সংশোধন, জুলাই সনদ, এগুলো অধরাই থেকে যাবে। আর সেটির সম্ভাবনা কতটা রয়েছে তা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ইতিবাচক অর্থে আলোচনাটা করি। ধরুন বিএনপি জুলাই সনদের যে বিষয়গুলো তাদের পছন্দ হলো, সেই বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করলো, তারা মেনে নিল। জুলাই সনদ অনুযায়ী বা সেটার আলোকে যে সকল বিষয় তারা
সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য পোষণ করেছিল, সে সকল বিষয়ে তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করলো এবং যেভাবে বলা হয়েছে সেভাবে একটি নিম্নকক্ষ যেটি নির্বাচিত হয়েছিল, এর প্রেক্ষিতে ভোটারের আনুপাতিক হার অনুযায়ী তারা উচ্চকক্ষ গঠন করলো। তো আমাদের এই যে উচ্চকক্ষ, এটি বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। অনেকে এটাকে নিয়ে টিটকারি করছেন, মস্করা করছেন। তারা জাতীয় সংসদের যে ছবি, সেই ছবির সঙ্গে ভিতরে যে হল রুম রয়েছে যেখানে সংসদ সদস্যরা বসেন, তো বর্তমান যে সেট রয়েছে এমপিদের, সেই সেট উপরে দোতলায়, মানে উপরের অংশে ওয়ালের সঙ্গে বিভিন্ন সিট তারা এই এআইয়ের মাধ্যমে তৈরি করে বলছে এটাই হলো উচ্চকক্ষ। মানে নিম্নকক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা নিচে বসবেন, আর উপরে ওয়ালের সাথে পাখির বাসার মতো 100টি সিট তারা সেট করে দিয়েছে। বিভিন্ন যারা ইন্টারনেটে ঠাট্টা করছেন, মস্করা করছেন, সেটাকে উচ্চকক্ষ দেখানো হচ্ছে। তো ঘটনা যাই হোক না কেন, উচ্চকক্ষ কিন্তু আসলেই উচ্চকক্ষ। কার্যত এখানকার যারা সংসদ সদস্য হবেন বা উচ্চকক্ষের যারা সদস্য হবেন, তারা জনগণ দ্বারা নির্বাচিত না হলেও কিংবা তাদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা না থাকলেও জনমত গঠন থেকে শুরু করে একটি সরকারকে সংবেদনশীল করতে, একটি সরকারকে শাসনকর্মে সহযোগিতা করার জন্যে কিংবা একটি সরকারের কর্মপরিধি জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে প্রভাব প্রতিপত্তি দরকার, এটি নিম্নকক্ষের চাইতে উচ্চকক্ষে বেশিরভাগ সময়টিতে বেশি আলোচিত হয় এবং প্রভাব রাখে। ধরুন ব্রিটেনের লর্ড সভা কিংবা ভারতের যে বিধানসভা, তো সেখানে জানেন যে বিধানসভা এবং লোকসভা কাকে বলে। জনগণের ভোটে নির্বাচিত যারা, তারা লোকসভার সদস্য, আর বিধানসভা হলো উচ্চকক্ষ। তো ভারতের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, সমাজের যে সকল মানুষ নির্বাচন করতে চান না, রাজনীতি করতে পছন্দ করেন না, কিন্তু রাজনীতি নিয়ে তারা চিন্তা করেন, ভীষণ রকম চিন্তা করেন এবং তাদের কথার যথেষ্ট মূল্য রয়েছে, যাদেরকে সুশীল সমাজ বলা হয়। তো এই সকল মানুষ যাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সখ্যতা রয়েছে বা সম্পৃক্ততা রয়েছে, কিন্তু ওরকম যাকে বলা হয় গতানুগতিক রাজনীতি তারা হয়তো করেন না, কিন্তু তারা রাজনীতির ময়দানে যারা সারাক্ষণ কথা বলেন, তো তাদের মতো কথা না বললেও মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে দু কলম লিখেন বা বলেন, এটাই সারা দেশে তোলপাড় চলে শুরু হয়ে যায়। তো এই সকল মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, খেলোয়াড়, নায়ক, নায়িকা, তাদেরকে এনে উন্নত বিশ্বে তারা এই একটা উচ্চকক্ষ গঠন করে এবং এদের মাধ্যমে জনমত, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে প্রভাবিত করে। আর যারা সাধারণ জনগণ, আমজনতা, তাদেরকে ঐক্যবদ্ধ রাখে। তো বাংলাদেশেও ঠিক এরকম দেখুন, উচ্চকক্ষ না হলেও আমাদের যে সুশীল সমাজ, বিভিন্ন সময়টাতে বিভিন্ন সুশীল সমাজ, তারা অনেক সময় রাজনীতির যে গন্তব্য পরিবর্তন করে দেয়, রাজনীতির ধারাপাত বন্ধ করে দেয় এবং তারা অনেক সময় দেখা গেল যে অনেক রাজনীতিবিদদের বাড়া ভাতে অনেক সময় ছাই দিয়ে দেয়। বিএনপিপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা আওয়ামী লীগের ক্ষমতার জমানাতে এমন সব কথাবার্তা বলেন, লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আবার বিএনপির জমানাতে একই অবস্থা হয়, আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী তারা এমন সব কথাবার্তা বলেন, লেখেন, তাদের কারণে বিএনপি রাজনীতি কঠিন হয়ে পড়ে। তো এরকম অবস্থাতে প্রায় সবাই বলা বলি করছিল যে এই মানুষগুলোকে নিয়ে যদি পার্লামেন্টে স্থান দেওয়া যেত উচ্চকক্ষের মাধ্যমে, তাহলে পার্লামেন্ট এটা রেকর্ড থাকতো এবং তাদের যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা জবাবদিহিতার অধীন থাকতেন, দলকে রিপ্রেজেন্ট করতেন এবং তাদের বক্তব্য আরও গুরুত্ব সহকারে প্রচারিত হতো। এবং এরই ধারাবাহিকতা এবার যে সংস্কার কমিশন হয়েছে, সেখানে উচ্চকক্ষের এই ধারণাটি ব্যাপকভাবে সর্বজন নন্দিত হয়েছে। এখন যেভাবে ভোট হলো, সেই ভোটের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী
উচ্চ কক্ষ গঠিত হলে জামাত একটা বিশাল সংখ্যক উচ্চ কক্ষের সদস্য পাবেন। তো বিএনপির যারা উচ্চ কক্ষের সদস্য হবেন তারা বিএনপির মধ্য থেকে হবেন। তারপর বিএনপির যারা দলীয় পান্ডা, দলীয় অনুগত, সাহিত্যিক, সাংবাদিক, যে সমস্ত লোকের আসলে কথাবার্তার কোনো ভ্যালু নেই, আকর্ষণ নেই, হয়তো তাদের কথা জনগণ কেউ শোনেও না, অথচ তারা দলের একটা বড় বড় হর্তাকর্তা। তো এই সকল মানুষদেরকেই সাধারণত বিএনপি উচ্চকক্ষের সদস্য বানাবেন বলেই আমরা ধারণা করছি। এর ব্যতিক্রম হলেও হতে পারে। কিন্তু জামাত এখানে যে কাজটি করবে, জামাত ইসলামিক মাইন্ডেড, তারপর বিতার্কিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা মানুষজন রয়েছে তাদেরকে আহ্বান করে তাদের দলীয় প্রার্থী রূপে তারা উচ্চকক্ষে এ সকল মানুষকে পাঠাবে, যারা একই সঙ্গে বিজ্ঞান, একই সঙ্গে ইতিহাস, একই সঙ্গে ধর্ম, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে অর্থনীতি এবং সরকারের তীব্র সমালোচনা, এই বিষয়গুলোকে একত্রে মশলা বানিয়ে এমনভাবে জাতির কাছে উপস্থাপন করবে যা কিনা বিএনপিকে তছনছ করে ফেলবে। এবং লেখাপড়া যে কী জিনিস, বিদ্যা যে কী জিনিস, সততা যে কী জিনিস, সেই বিষয়গুলো বিএনপি সংসদের ভিতরে এবং বাইরে হাড়ে হাড়ে টের পাবে। যেমন ধরুন জামাত